গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদের এই গল্প প্রথমবার শুনছ তাদের উদ্দেশ্যে বলা, আমাদের গল্পগুলি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, বিশেষ করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এবং গল্প কথার যারা পুরনো শ্রোতা, গল্প শোনেন অথচ সাবস্ক্রাইব করতে ভুলে যান, তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই জানাবেন কেমন লাগছে আমাদের গল্পগুলি। চলুন তবে শুরু করা যাক আজকের গল্প, দেবতার ভোগ। রাতের শীতল বাতাস অদ্ভুত এক আবহ তৈরি করেছে। ফিসফিস শুরু হয়েছে চারপাশে। তুষারের প্রলেপ পড়েছে দেবদারু কাছে। জায়গায় জায়গায় স্তূপ হয়ে রয়েছে তুষার। কেউ দেখলে ভাববে বুঝি জ্যোৎস্নার আকর্ষণে মাটির নিচ থেকে জেগে উঠেছে সমাধি ফলক। ব্যাকপ্যাক কাঁধে নিয়ে সেই তুষার মাড়িয়ে এগিয়ে চলেছেন দুজন মানুষ। তাদের পা গোড়ালি পর্যন্ত সেই তুষারে ডুবে যাচ্ছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর খানিক বিশ্রামের জন্য থামল ওরা। এই ফাঁকে একবার চারপাশে নজর বুলিয়ে নিল। 50 ফুট দূরে ভগ্নপ্রায় একটা বাড়ি। বাতাসের তোড়ে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করছে দোতলা বাড়িটা। চাঁদের আলোয় চারপাশের ছায়াগুলোর মধ্যে যেন প্রাণের সঞ্চার ঘটেছে। তুষারে ঢাকা পথ ভেঙে যেই দুইজন এগিয়ে যাচ্ছিল তারা এবার এসে পৌঁছালো সেই ভগ্নপ্রায় বাড়িটার সামনে। তাদের মধ্যে একজন মেয়ে আর একজন ছেলে। মেয়েটা কাঁধ থেকে ব্যাকপ্যাক নামিয়ে বলল, এটাই সেই জায়গা কেভিন। বাহ, বেশ ভুতুড়ে তো। কেভিন মন্তব্য করল, তোমার ভেতর একটা অদ্ভুত ব্যাপার আছে ড্যাগ, তবে সেটা যে কি তা আমি ঠিক নিজেও জানি না। যাই হোক, এই কুঁড়ে ঘরটা আবার কবে থেকে তোমাদের মালিকানায়? এটাকে ঠিক কুঁড়ে ঘর বলা যায় না, পুরনো, এ ব্যাপারে দ্বিমত নেই, প্রাচীন স্থাপত্য। কিন্তু তাই বলে কুঁড়ে ঘর মানতে পারলাম না। এই জায়গায় গৃহযুদ্ধেরও আগে একটা বাড়ি ছিল। এই বাড়িটা না, কিন্তু অন্য আরেকটা। এই বাড়িটা সম্ভবত 19 শতকের গোড়ায় বানানো, নিশ্চিতভাবে বলতে পারছি না। এখন চলো ভিতরে যাই, বাইরে খুব ঠান্ডা। এ কথা শুনে হেসে উঠল কেভিন। দস্তানা পরা হাতে এলোমেলো চুলগুলো ঠিক করলো। কে যেন বলেছিল, টুকটাক বিপদ আর ঝুঁকি না থাকলে নাকি অ্যাডভেঞ্চার জমে না। হ্যাঁ, আরে তোমার জন্যই তো এত ঝক্কি পোহাচ্ছি ডার্লিং। আবার ঠান্ডার কথা বলছো তুমি? তুমিই তো বলেছিলে বসন্তে বোকার হদ্দও হাইকিংয়ে যেতে পারে। আরে আরেকবার তো বলেই বসলে আমার নাকি সেন্স অফ অ্যাডভেঞ্চার একেবারেই নেই। হ্যাঁ, মনে আছে? আছে তো, ড্যাগ বলল। তখন তো অত ঠান্ডা লাগেনি। তাছাড়া আমি শুধু অভিযানটা স্মরণীয় রাখতে চেয়েছিলাম। দুনিয়া বড় কঠিন হে, সব কিছু এখানে তোমার চাওয়া অনুযায়ী তো হবে না। ঠিক আছে ঠিক আছে, আর তর্ক করতে হবে না। তোমার ডান দিক বরাবর সামনে এগিয়ে যাও, তুষারে ঢাকা একটা ট্রেল পাবে, ওটা ধরে এগোলেই ফিরে যেতে পারবে। বাড়ি যাওয়ার যখন এতই শখ। আমি তো ফাঁদে আটকে পড়েছি। এখন তোমার সাথে না থেকে উপায় কি বলো তো? জি মহামান্য ফুলবাবু, জানতাম এমন কিছুই বলবেন। ভিতরে গিয়ে যে ঘুমোতেই হবে এমন কোনো কথা নেই। দুজনে মিলে সম্পূর্ণ ভিন্ন কিছু করতে পারি। সময়ও কাটলো, আবার এই ঠান্ডায় উষ্ণতাও ভাগ করে নিলাম। এই বলে চোখ টিপল মেয়েটা।
কেভিনকে দেখে মনে হলো সেও বেশ আগ্রহ বোধ করছে। সাথে তাস এনেছো নাকি? কথাটা শুনে ওর কাঁধে হালকা চাপড় মারল ড্যাগ। কেভিনের পরনে একটা ফ্ল্যানেল কোট। ড্যাগের হাতের ধাক্কায় ওটা থেকে তুষার কণা উঠতে লাগলো। তুমি একটা আস্ত ফাজিল, তাড়াতাড়ি ভিতরে চলো, ঠান্ডায় জমে যাচ্ছি। হাসি মুখে এবার বাড়িটার দিকে এগোলো ওরা। বাতাসের বেগ ক্রমেই বেড়ে চলেছে। ড্যাগ আর কেভিনের শীতের পোশাকও কিছু করে উঠতে পারছে না। কাপড় ভেদ করে শরীরে ঢুকে যাচ্ছে ঠান্ডা, দুজনের গায়ে কাঁটা দিচ্ছে। একেবারে কাছাকাছি আসতেই বাড়ির আসল অবস্থাটা বোঝা গেল। এটাকে বাড়ি না বলে বর্তমানে পচে যাওয়া ধূসর মৃতদেহ বলাই বোধ হয় ভালো। বাড়ির সামনের গোল বারান্দাটার কাছে পৌঁছে গিয়েছে ওরা। কেভিন বলল, বাপরে, এমন তুষারপাত এর আগে কখনো দেখিনি। কি বলো, এইভাবে চললে তো সারা দুনিয়াই অচল হয়ে যাবে। ড্যাগ ওর প্যান্টের পকেট থেকে একটা চাবি বার করলো। আরে, এই বাড়ি আবার তালা মেরে রাখো নাকি? রাখি, তালা মারা অবস্থায় থাকলে তো ক্ষতি নেই। তাছাড়া বাড়িটা অনেক দিনের পুরনো পারিবারিক সম্পত্তি, বেশ কিছু অ্যান্টিক জিনিসপত্র আছে ভেতরে। এই জন্যই জানলাগুলো সব বন্ধ আর বোর্ড দিয়ে ঢাকা। দরজা খুলল ড্যাগ। ভেতরটা সমুদ্রের তলদেশের মতো সম্পূর্ণ কালো। আহা, বড়ই সৌন্দর্য। এই বলে কেভিন ফ্ল্যাশ লাইটটা বের করে নিল। ভিতরে ঢুকল দুইজন। কেভিন লাইট হাতে আগে আগে চলছে, পেছনে ড্যাগ। হাত দিয়ে সামনের মাকড়সার জালগুলো সরাচ্ছে কেভিন, কিন্তু ধুলোবালি ওদের কাউকেই নিস্তার দিচ্ছে না। হায় রে ভগবান! মুখ আর চুল থেকে মাকড়সার জাল সরাতে সরাতে বলল ড্যাগ, মানুষ তো পথের সামনে থেকে ময়লা সরায়, পিছনে যে থাকে তার গায়ে ফেলে না। মাফ করবেন ম্যাডাম, এখানে তো দেখছি ভীষণ অন্ধকার। বাবা, ঠান্ডাও বড্ড বেশি। শ্বেত ভল্লুকের গাও তো এত ঠান্ডা হয় না। উঁচু সিলিংগুলো এর জন্য দায়ী, ওগুলো কখনোই উত্তপ্ত হয় না। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে দেয়ালে ঠেস দিয়ে রাখল ড্যাগ। কেভিন ওর ব্যাগটা এতক্ষণ হাতে ধরেছিল। ড্যাগের দেখা দেখি এবার সেও সেটাকে নামিয়ে রাখল। মেয়েটা ব্যাগ থেকে কিছু মোমবাতি বার করল, সেগুলোই আগুন ধরিয়ে পুরো রুমে গোল করে বসাতে লাগলো একের পর এক। ফ্ল্যাশ লাইট হাতে ওকে পথ দেখাচ্ছে কেভিন। শেষ মোমবাতিটা রাখা হলো ফায়ার প্লেসের সামনে। খুব একটা আলোকিত হলো না কেভিন। এগুলো তো আর কিলোওয়াটের বাতি না। আর কেমন একটা উদ্ভট গন্ধ আসছে মোম থেকে। সস্তা মোমবাতি, গন্ধ তো হবেই। আচ্ছা, আমি বাইরে গিয়ে একটু দেখি কাঠ বা ওই জাতীয় কিছু পাওয়া যায় কিনা। অবশ্য তুষারে আগাগোড়া ডুবে যায়নি এমন কিছু পাওয়া বেশ কঠিনই হবে। পিছনে ছোট ছাউনির মতো আছে, আগে পাম্প হাউস হিসেবে ব্যবহার করা হতো। ওখানে কাঠ পাবে। কিছু কাঠ হয়তো পচে গেছে, তবে আজ রাতে কাজ চালানোর জন্য যথেষ্ট। তুমি কি আসবে সাথে? না, এখানেই থাকি। সস্তা মোমবাতিগুলো নিভে গেলে আবার সমস্যা। আমি যাওয়ার পর আবার কোনো ভূতের সাথে গল্প করতে লেগো না। ভূত শব্দটা মুখেও আনবে না কেভিন। আরে সুইটহার্ট, এখানে আসার আইডিয়াটা তো তোমারই ছিল। মনে আছে সেটা, বারবার বলতে হবে না। এখন তাড়াতাড়ি যাও, নয়তো আমি তোমার পেছন পেছন আসা শুরু করব। ড্যাগের কপালে একটা চুমু খেলো কেভিন। বেশ, কথা দিলাম, তাড়াতাড়ি আসবো, চিন্তা করো না। ঘর থেকে বেরিয়ে পাম্প হাউসের দিকে গেল। বাইরে সশব্দে বাতাস বইছে,
শুনলে মনে হবে একটানা কেঁদে চলেছে কোনো মুমূর্ষ নেকড়ে। কথা মতো তাড়াতাড়ি ফিরল কেভিন। সে ফিরেই প্রথমে ফায়ার প্লেসের আগুন খানিক উস্কে দিল। এবার পাশাপাশি বসল দুইজন। ছায়া আর কমলা একটা আভা, যেন লুকোচুরি খেলছে ঘরময়। কেভিনের কাঁধে মাথা রাখল ড্যাগ। কেভিন বলল, বাড়িটা অনেক পুরনো, তাই না? একবার না বলেছিলে এই বাড়িটা ভুতুড়ে? না, বলেছিলাম বাড়িটাকে ঘিরে অনেক কানাঘুষা প্রচলিত, ভূতপ্রেত সংক্রান্ত কিছু না। এইসব নিয়ে এখন আর কথা বলে কাজ নেই। এখন মনে নেই ওসব। আরে, তোমার সমস্যাটা কি? এই বাড়িতে আসার জন্য তো পাগল হয়ে যাচ্ছিলে। কত কিছু শুনছিলাম এই বাড়ি নিয়ে, অথচ দেখো এখন বাড়ির আসল ইতিহাসটাই বলতে চাইছো না। কি ব্যাপার বলো তো? আরে ধুর, শুনলে পাগলের প্রলাপ মনে হবে। চিন্তা নেই, বলা শুরু করো, খারাপ লাগবে না আশা করি। তার চেয়ে চলো রোম্যান্স করি, ওটাও খারাপ লাগার কথা না। শুনে হেসে উঠল কেভিন। নিজ হাতে তুলে নিল ড্যাগের একটা হাত। শোনো, ধানাই ফানাই ছেড়ে এবার বলা শুরু করো তো দেখি সুইটহার্ট। একটা দীর্ঘশ্বাস ছেড়ে কেভিনের কাঁধ থেকে মাথাটা তুলল ড্যাগ। ফালতু একটা কাহিনী শুনলে রাতের বেলা দুঃস্বপ্ন দেখবে। তার চেয়েও বড় কথা, আমি নিজে দুঃস্বপ্ন দেখব। কিন্তু এই বাড়িতে নিজে থেকে আসতে চেয়েছি, সুতরাং গল্পটা বলতেই হবে। শুরু করো। ঠিক আছে, বলছি, তবে শুনে অত মজা পাবে না। একসময় আমার দাদা ছিল এই বাড়ির মালিক। বেশ ধনী ছিল সে। নিজের খেয়াল খুশি মতো চলত, কাউকে পাত্তা দিত না। পুরো দুনিয়া ঘুরে দেখার ইচ্ছে ছিল তার। পরবর্তীতে সে বাসনাও পূর্ণ হয়। তো সাউথ আমেরিকা ভ্রমণের সময় সে হুইটসিলো পর্সলির সন্ধান পায়। মানে দাদা দাবি করে আর কি। কি হুইটসিলো পর্সলি? এটা নিয়ে একটু বিস্তারিত বলা দরকার, তাহলে গল্পটা বুঝতে সুবিধে হবে। বানিয়ে বলছো নাকি? মোটেই না, এটা আমাদের পারিবারিক কিংবদন্তির মতো। জ্ঞান বুদ্ধি হবার পর থেকেই গল্পটা বেশ কয়েকবার শুনেছি। তাছাড়া নিজের আগ্রহও ছিল। এ বিষয়ে টুকটাক পড়াশোনা করি। এই হুইটসিলো পর্সলি শব্দটা স্প্যানিশ। শব্দটা দিয়ে এমন কাউকে বোঝানো হয় যে একই সঙ্গে মায়া নেকড়ে এবং ডাইনি। যদিও গল্পের সঙ্গে নেকড়ে বা ডাইনির কোনো সম্পর্ক নেই। তো অ্যাজটেকরা প্রাচীন আমলে এক গুহায় অভিযান চালায়। গুহার ভিতরে একটা মূর্তি খুঁজে পায় ওরা। সেই মূর্তিটাই হলো গিয়ে হুইটসিলো পর্সলি। মূর্তিটার ভিতর এক ঈশ্বর বাস করত। সেই ঈশ্বর অ্যাজটেকদের বিভিন্ন পরামর্শ দান করত। যদি কিছু শর্ত মেনে ঈশ্বরকে খুশি করা যায়, তাহলে অ্যাজটেকরা প্রতিনিয়ত দৈববাণী পাবে। ঈশ্বরের পরামর্শ ভক্তি ভরে কাজে লাগায় অ্যাজটেকরা। ওরা মূর্তিটাকে সবসময় সঙ্গে নিয়ে ঘুরত। এটাও শর্তগুলোর অন্তর্ভুক্তই ছিল। মূলত সদ্য বলি দেওয়া মানুষের বুক থেকে ছিঁড়ে আনা তাজা হৃৎপিণ্ড মূর্তিটাকে খাবার হিসেবে দিতে হতো। অ্যাজটেকদের নরবলি দেওয়ার পেছনে এটা একটা অন্যতম কারণ ছিল, হুইটসিলো পর্সলির সন্তুষ্টি বিধান। দাঁড়াও, তোমার দাদা ওই হুইটসিলো পর্সলি খুঁজে পায়? আমি তো তাই শুনেছি। স্প্যানিশদের আগমনের পর নিশ্চিহ্ন হয়ে যায় অ্যাজটেকরা। মূর্তিটাকে পরে লুকিয়ে ফেলা হয়। মূর্তি যার হেফাজতে ছিল তার মৃত্যুর পর হুইটসিলো পর্সলির কথা ভুলে যায় সবাই। নরবলিও বন্ধ হয়ে যায়। মানুষের বুকের খাঁচা থেকে আর কেউ টেনে বের করে না তাজা হৃৎপিণ্ড। ফলে ওই মূর্তিটা স্রেফ
পাথর খণ্ডে পরিণত হয়। কিছু প্রাচীন গুহায় অভিযান চালানোর সময় আমার দাদা মূর্তিটা পেয়ে যায়। এই ঘটনার খুঁটিনাটি সব তার ডায়েরিতে লেখা ছিল। মূর্তিটা পাওয়ার পর কি ঘটে তাও লেখা ছিল ডায়েরিতে। ডায়েরি পড়ার পর জানা যায় ওই মূর্তি দাদাকে একটা প্রতিশ্রুতি দিয়েছিল। তোমার দাদা এই কথা লিখেছিল ডায়েরিতে? কেভিনের প্রশ্নের কোনো জবাব দেয় না ড্যাগ, আপন মনে গল্পটা বলতে থাকে। অ্যাজটেকদের মতো দাদাকেও একই প্রতিশ্রুতি দেয় ওই মূর্তি। দাদা ওই মূর্তিটা সাথে করে বাড়ি নিয়ে আসে, ঠিক ঠিক এই বাড়িতেই। নিজ অবস্থার উন্নতির জন্য মূর্তিটা ব্যবহার করে সে। এমন না যে জিনিসটা তার লাগতই। আগেই বলেছি, দাদা অঢেল সম্পত্তির মালিক ছিল, কিন্তু একসময় দেখা গেল তার প্রতিবেশীরা সব একে একে নিখোঁজ হতে শুরু করেছে। আচ্ছা, এবার বুঝতে পেরেছি। তার মানে তোমার দাদা ওই উইডসেলো পটসলির জন্য প্রতিবেশীদেরকে খুন করেছিল। ঠিক ধরেছ। ডায়েরিতে এসবের উল্লেখ ছিল। কিভাবে সে ওদের সবাইকে খুন করে, ওদের দেহ থেকে চামড়া ছাড়িয়ে তা আলখাল্লা হিসেবে গায়ে চড়ায়, এমন অনেক কিছু। এই বাড়িতেই সে সবাইকে খুন করত। ওদের বুক চিরে বের করে আনত তাজা হৃৎপিণ্ড। বিস্তারিত সব লেখা ছিল ডায়েরিতে। কাঁচা হৃৎপিণ্ড বের করে মূর্তির সামনে রাখা হতো। কালো রঙের একটা ছোট মূর্তি, ওই উচ্চতায় 6 ইঞ্চি। মুখ বাঁকিয়ে রেখেছে মূর্তিটা। ওটার চোখ জোড়া রুবি পাথরের মতো লাল। বাঁকা চোখে যেন কটাক্ষ করছে সমস্ত মানব জাতিকে। হাতে একটা প্লেট ধরে রেখেছে মূর্তিটা। প্লেট? মানুষের হৃৎপিণ্ড ওই প্লেটেই রাখা হয়। ফোটায় ফোটায় রক্ত পড়তে থাকে উইডসেলো পটসলির খাদ্য থেকে। প্লেটে নরবলির তাজা হৃৎপিণ্ড রাখলেই মূর্তিটা জ্যান্ত হয়ে ওঠে। ডায়েরিতে আরও লেখা ছিল, সবার আগে জ্যান্ত হয়ে উঠবে মূর্তির চোখ জোড়া। রক্তের মতো টকটকে লাল হয়ে যাবে চোখ। তারপর মূর্তির পুরো কাঠামো লম্বায় হয়ে যাবে 8 ফুট। হে ভগবান, এইসব তো পুরোই গল্প কাহিনী। নির্ঘাত ব্যাটার মাথা খারাপ হয়ে গিয়েছিল। হৃৎপিণ্ড খাওয়া শেষ হলে মূর্তিটা আবার স্বাভাবিক আকারে ফিরে যাবে। তখন আর ওটার মধ্যে প্রাণ থাকবে না? ঠিক। আসলে মূর্তিটা কখনোই সম্পূর্ণ নিষ্প্রাণ হয় না। বলতে পারো ওটার চলাফেরার ক্ষমতা সাময়িকভাবে হ্রাস পায়। কিন্তু চামড়ার কি দরকার? মানে মানুষের চামড়া ছাড়ানোর কারণটা কি? এটাও অ্যাজটেক প্রথারই অংশ। মানুষের চামড়া পরলে দেবতার অনুকরণ সম্ভব হয়। পরে তোমার দাদার কি হয়? সে তো আরেক মজার কাহিনী। জেল হয় দাদার। এক রাতে সে বলিদান সম্পন্ন করে। মূর্তির হাতে ধরা প্লেটে কাঁচা হৃৎপিণ্ডটা রাখতে যাবে, এমন সময় দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। দাদার পরনে তখন হতভাগ্য মানুষটার চামড়া। মেঝেতে পড়ে আছে মৃতদেহ, লাশটার বুক চেরা। আর মূর্তিটা? ওটাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, তার মানে পুরো ব্যাপারটা তোমার দাদার উর্বর মস্তিষ্কের কল্পনা, কি তাই তো? দাদার শেষ শিকারের হৃৎপিণ্ডও কখনো খুঁজে পাওয়া যায়নি। মেঝেতে দেখা যায় অদ্ভুত এক জিনিস। কথিত আছে কাঠের তক্তায় গভীর কিছু খাঁজের সৃষ্টি হয়েছিল, যেন মেঝের উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল খুব ভারী কিছু। উইডসেলো পটসলির পলায়ন। বাইরে ছোট আকারের কিছু ছাপ খুঁজে পায় পুলিশ।
সেই ছাপ অনুসরণ করা হয়। একটা ছোট নদীর কাছে গিয়ে অদৃশ্য হয়ে যায় সেই ছাপ। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করা হয়, কিন্তু কিছুই পাওয়া যায়নি। পুলিশ ধারণা করে নদীর স্রোতে সব ছাপ ধুয়ে যায়। আর তোমার দাদা? একবার তো বললে সে কিছুদিন জেল খেটেছিল। খেটেছিল তো। জেলের ভিতর দাদার বয়স অস্বাভাবিক দ্রুততায় বাড়তে থাকে। যখন বয়স 65, তখন দেখলে মনে হতো সবে মাত্র 40-এর কোঠায় পা দিয়েছে। মূর্তিটা পাওয়ার পর তার বয়স সবসময় 40-ই মনে হতো। বয়সটা যেন আটকে ছিল। বয়সের এই স্থিতি বজায় ছিল দীর্ঘদিন। হুইটসিলো-পডসলি দাদাকে বরদান করেছিল। সে দাবি করে অ্যাজটেক ঈশ্বরের সাথে তার একটা চুক্তি হয়, বুক ছেঁড়া তাজা হৃৎপিণ্ডের বদলে অমরত্ব এবং অনন্ত যৌবন। ড্যাগ দম নেওয়ার জন্য একটু থামে, তারপর আবারও বলতে শুরু করে। 6 মাস জেলে ছিল দাদা। শেষের দিকে দেখলে মনে হতো তার বয়স 70 বছর। যাই হোক, একদিন মকা বুঝে পালিয়ে যায় সে। দাদার ভাগ্যটা ভালো ছিল। পরে পুলিশ তাকে পাকড়াও করেনি? এরপর দাদাকে আর কখনোই দেখা যায়নি, কিন্তু লোকমুখে শোনা যায় তাকে পরে দেখা গিয়েছিল। কয়েক মুহূর্তের জন্য গুটি কতক মানুষের চোখে পড়ে যায় সে। তখন নাকি আগের মতোই তার যুবক রূপটা ফিরে আসে। শোনা যায় পুলিশের ধরপাকড় কমতেই এখানে ফিরে আসে দাদা। এই বাড়িটাই নাকি তার হেডকোয়ার্টার্স। আর সেই ডায়েরিটা? পুলিশের কাছে ছিল ওটা। পরে ওটা পরিবারের সদস্যদের দেওয়া হয়। ডায়েরিটা না পেলে তো এত কিছু জানা হতো না। বিভৎস। সম্মতিসূচক মাথা নাড়ল ড্যাগ। তবে যাই বলো না কেন, একটা ব্যাপার মানতেই হবে, অমরত্ব আর অনন্ত যৌবন কিন্তু বড্ড লোভনীয়। তাই তো মনে হচ্ছে দেখছি। সে রাতে ওরা শরীরই ভালোবাসায় লিপ্ত হলো। এত বেশি উৎসাহ, এত বেশি উত্তেজনা ইতিপূর্বে তাদের মিলন পর্বে বিরাজ করেনি। ড্যাগের ডরমেটরিতে প্রথম লুকিয়ে ঢোকার কথা মনে পড়ে গেল কেভিনের। সেদিনও মিলনে রত হয়েছিল ওরা, কিন্তু আজকের উত্তেজনার কাছে প্রথম দিনটাও যেন ম্লান হয়ে গিয়েছে। আজ রাতের পুরো ব্যাপারটাই যেন অন্যান্য বারের তুলনায় সম্পূর্ণ ভিন্ন কিছু। তারা লাগাম ছাড়া হয়ে উত্তেজনার সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছে দুইজন, ফলে উভয়েই বেসামাল। মিলন পর্ব শেষে ড্যাগকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল কেভিন। মেয়েটা প্রেমিকের হাতে শ্বাস ফেলছে, ফলে কেভিনের গায়ে কাঁটা দিয়ে উঠছে একটু পর পর। এ সমস্ত সুখানুভূতির মধ্যে কখন যে মোমবাতির গন্ধটা তীব্রভাবে নাকে ধাক্কা মারা শুরু করেছে কেভিন টের পায়নি। শুধু জানে ও গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, আর এখন সেই ঘুমটাই হঠাৎ ভেঙে গিয়েছে। ঘুমের রেশ আর একটু কাটতেই কানে এলো মন্ত্র পাঠের একটা উদ্ভট আওয়াজ। হতভম্ব কেভিন চোখ পিটপিট করে কি হচ্ছে বোঝার চেষ্টা করল। আশেপাশে কোথাও ড্যাগকে দেখা যাচ্ছে না। গেল কোথায় মেয়েটা? কনুইটা একটু উঁচু করতেই আঁতকে উঠল কেভিন। ফায়ার প্লেসের দিকে মুখ করে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। পিঠে ঝুলছে বড় সড়ো একটা চামড়ার টুকরো। সেই জিনিস দেখলে যে কেউ বুঝতে পারবে সেই ছেঁড়া চামড়া নেওয়া হয়েছে মানব দেহ থেকে। মন্ত্রোচ্চারণের আওয়াজ ভেসে আসছে ওখান থেকেই। মূর্তির মতোই জমে গিয়েছে কেভিন। একসময় খেয়াল করল
অবয়বটা ওর দিকে ফিরছে। একটা লোক, বয়স আন্দাজ 40-এর কোঠায়, কিন্তু তার চোখ দুটো দেখে তা বোঝার উপায় নেই। সে দুটোর বয়স যেন আরো বেশি। শিকারী পশুর মতো জ্বলজ্বল করছে তার দুই চোখ। এমন উদ্ভট পরিস্থিতিতেও কেভিন কিভাবে যেন বেডরোল ছেড়ে উঠে দাঁড়ালো। ওদিকে লোকটা ধীরে ধীরে কেভিনের দিকে এগিয়ে আসছে। হুডির মতো চামড়ার নিচে লোকটার মুখ ভয়ঙ্কর লাগছে। লোকটা একেবারে কাছাকাছি এসে এক হাতে তার চামড়ার টুকরোটা খুলে ফেলল। অনাবৃত হয়ে গেল তার ভয়াল চেহারা। কেভিন? হঠাৎ এই ডাক শুনে পেছনে ঘুরে দাঁড়ালো কেভিন। দেখল ওর ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে ড্যাগ। তার পরনেও একই রকম বড় সড়ো চামড়ার একটা পৈশাচিক বস্ত্র। ড্যাগ মানে কি এসবের? ড্যাগের হাতের জিনিসটা দেখতে পেল কেভিন। সেই সঙ্গে দেখল ওর পাশে মেঝেতে কি একটা রাখা আছে যেন। অনন্ত যৌবনের জন্য যে কোনো কিছু করা যায়। এই বলে কেভিনের দিকে ছুটে গেল ড্যাগ। মেয়েটার হাতে কয়লার মতো দেখতে একটা ছুরি। এমন সময় কেভিন পালাতে চাইলে পেছনের লোকটা কেভিনের চুল নিজের মুঠোয় নিয়ে সজোরে চেপে ধরল। আর তার পর মুহূর্তেই পেছন দিকে একটা হ্যাঁচকা টান মারল সে। ঠিক এই সময় ড্যাগ দৌড়ে এসে ছোড়াটা কেভিনের বুকে আমূল বিধিয়ে দিল। এরই মাঝে খুব অল্প সময়ের জন্য কেভিন একটু চিৎকার করার সুযোগ পেয়েছিল। তবে এই মুহূর্তে সে চিৎকার গোঙানিতে পরিণত হয়ে থেমে গিয়েছে। ড্যাগের পাশের মেঝেতে একটা ছোট মূর্তি রাখা ছিল, কালো রঙের, দেখতে সাংঘাতিক বিদঘুটে। হঠাৎ যেন প্রাণের সঞ্চার ঘটল মূর্তির সেই পাথুরে পা জোড়ায়। ধীরে ধীরে ওটা কেভিনের দিকে এগোতে লাগলো। মূর্তিটার এক হাত খালি, কিন্তু অপর হাতে বসানো রয়েছে একটা পুরনো প্লেট। সেই প্লেট দেখতে অনেকটা আগ্নেয় শিলার মতো। এর পরের দৃশ্য নিশ্চয় সবার জানা। মূর্তির ওই হাতের খালি পড়ে থাকা প্লেটটা অচিরেই এবার পরিপূর্ণ হয়ে উঠবে কাঁচা হৃৎপিণ্ড আর রক্তে। আপনারা শুনছিলেন দেবতার ভোগ। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে দেবেন। আজকের সমগ্র পর্ব পরিচালনায় গল্প কথা টিম, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আমাদের অফিসিয়াল পার্টনার ফেসবুক গ্রুপ ভূতান্বেষী। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।